অ্যান নর্টন নিজের গাড়ি থেকে বেরিয়ে আসে। চাবিটা রয়ে যায় গাড়ির ভিতর। হাসপাতালের পার্কিং লট পেরিয়ে সে এগিয়ে চলেছে আলোকজল লবির দিকে। আকাশে জমে থাকা মেঘের ফলে তারাগুলো দেখা যাচ্ছে না। শীঘ্রই বোধহয় বৃষ্টি নামবে। কিন্তু আবহাওয়া দেখার জন্যে সে আর উপর দিকে তাকালো না। তার দৃষ্টি এখন সামনের দিকে নিবদ্ধ। উনি আর সেই মহিলা নেই যার সাথে বেন মায়ার্সের প্রথম সন্ধ্যায় সুজানের বাড়িতে দেখা হয়েছিল। তখন উনি ছিলেন মাঝারি উচ্চতার এক সাদামাটা মহিলা, যে অতটা সুন্দরী দেখতে ছিল না। কিন্তু এখন তার সাজ পোশাক এবং সৌন্দর্য দুটোই চোখে লাগার মতো। তার মাথার পাকা চুলগুলো দেখতেও এখন সুন্দর লাগছে। এখন সে অন্য কেউ। তার শরীর ফ্যাকাশে এবং ক্লান্ত লাগছে। তার চোখের নিচে কালি লেগে। সে সুজানকে বেন মায়ার্স এবং তার বন্ধুদের বিষয়ে সাবধান করেছিল। সুজানকে কে খুন করেছে সেটাও সে জানে। ম্যাথিউ বার্ক সেই কাজে লোকটাকে সাহায্য করেছিল, এটাও সে বিশ্বাস করে। ম্যাথিউ বার্ক ওকে ওর স্বপ্নে দেখা দিয়ে সব জানিয়েছে। লোকটার মুখটা দেখতে বেশ সুন্দর, একটু অহংকারী অথচ দেখার মতো। তার চোখ থেকে নজর সরাতে পারছিল না। সে ওকে জানায় কি কি করতে হবে এবং কিভাবে সে আবার নিজের মেয়েকে ফিরে পেতে পারে। ওর স্বামীর .38 পিস্তলটা ওর পকেটেই রাখা। অ্যান ঢুকে আসে হাসপাতালের লবিতে। সে তাকিয়ে রয়েছে রিসেপশন ডেস্কের দিকে। যদি কেউ তাকে বাধা দিতে আসে তাহলে সে সব কটাকে দেখে নেবে, কিন্তু বন্দুকের গুলি দিয়ে নয়। না, সে যতক্ষণ না ম্যাটের রুমের কাছে পৌঁছাচ্ছে ততক্ষণ সে গুলি করবে না, ঠিক যেমনটা তাকে স্বপ্নে নির্দেশ দেওয়া হয়েছিল। ডেস্কের সামনে একজন যুবতী নার্স দাঁড়িয়ে হালকা আলোতে ক্রসওয়ার্ড পাজল নিয়ে খেলা করছে সে। নার্সটি এইবার মুখ তুলে তাকায়। তার মুখে হাসি লেগেছিল। সে সামনে রাতের পোশাক গায়ে চড়ানো বিকৃত মুখের এক মহিলাকে দেখতে পায়। সাথে সাথে সেই হাসি অদৃশ্য হয়ে যায়। ম্যাম, আপনি যে বলতে যাচ্ছিল সে, কিন্তু তার আগেই অ্যান নিজের পকেট থেকে বন্দুকটা বের করে আনে। সে সেটা সরাসরি তাক করে নার্সের মাথার দিকে এবং আদেশের সুরে বলে ওঠে, ঘুরে দাঁড়াও। নার্সটি জমে যায় নিজের স্থানে। মুখটা খুলে যায় হালকা করে। ছোট ছোট নিঃশ্বাস ছাড়া আর কিছু বের হচ্ছে না সেখান থেকে। চিৎকার করবে না, যদি করো তবে মারা যাবে। নার্সের মুখ আরও ফ্যাকাশে হয়ে যায়। তার মুখে স্পষ্ট ভয়ের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। এবার ঘুরে দাঁড়াও। নার্সটি ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং কথা মতো উল্টোভাবে ঘুরে যায়। অ্যান তখন বন্দুকের নলটা নার্সের মাথার কাছ থেকে সরিয়ে সেটার উল্টো দিক দিয়ে নার্সটির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করার জন্য প্রস্তুত হচ্ছিল। আর ঠিক সেই সময় কেউ একজন তার পায়ে সজোরে এসে লাথি মারে। বন্দুকটা ছিটকে যায় অ্যানের হাত থেকে, কিন্তু চিৎকার করার পরিবর্তে তীক্ষ্ণ সুরে ঘুমিয়ে ওঠে, অনেকটা কান্নার সুরের মতো শোনায়। তৎক্ষণাৎ সে ছুটে যায় বন্দুকটা তুলে নেওয়ার জন্যে, অনেকটা কাঁকড়া বিষের মতো। তার পিছনের লোকটা এই অবস্থা দেখে একই সাথে বিভ্রান্ত এবং ভীত। সেও ছুটে যায় অ্যানের দিকে। যখন লোকটা বুঝতে পারে অ্যান তার আগেই বন্দুকের কাছে পৌঁছে যাবে, তখন সে লাথি মেরে বন্দুকটা সরিয়ে দেয় জায়গা থেকে। কোনো সময় নষ্ট না করে সাথে সাথে লোকটা সাহায্যের জন্য হাঁক ছাড়ে। অ্যান ঘাড় ঘুরিয়ে তাকায় তার দিকে এবং হেসিয়ে ওঠে। তার সমস্ত মুখে ঘৃণার ছাপ। সে আবার এগিয়ে যেতে শুরু করে বন্দুকের দিকে। লোকটা এই দৃশ্য দেখে এতটাই হতভম্ব ছিল যে খানিকক্ষণ সে নিজের জায়গা থেকে নড়তেও পারল না ভয়ে। তার পায়ের কাছেই বন্দুকটা পড়েছিল। সে সেটা তুলে নেয় হাতে। এটা তো সত্যি সত্যি গুলি ভরা। অ্যান কোনো কিছু না বলে হামলে পড়ে লোকটার উপর। তার ধারালো নখ দিয়ে আঁচড়াতে শুরু করে লোকটার মুখে, গালে এবং কপালে। লোকটা কোনো মতে বন্দুকটা অ্যানের আয়ত্ত থেকে সরিয়ে রাখে। অ্যানের মুখ দিয়ে এখনও সেই গোঙানির মতো শব্দটা বেরিয়ে চলেছে। এতক্ষণে সেখানে আরও একজন পুরুষ এসে পৌঁছেছে। সে অ্যানকে পিছন থেকে ঝাপটে ধরে। পরে গিয়ে সেই লোকটা জানিয়েছিল যে মহিলাকে ধরার সময় তার মনে হয়েছিল যেন সে একটা সাপকে ধরে রেখেছে। নিজেকে ছাড়ানোর জন্য অ্যান তখন ছটফট করছে। সামনের লোকটি তখন কোনো সময় নষ্ট না করে অ্যানের চোয়াল বরাবর একটা ঘুষি চালায়। ঘুষির চোটে অ্যানের চোখ উল্টে যায় এবং সে জ্ঞান হারায়।
দুজন লোক একে অপরের দিকে চেয়ে থেকে চুপচাপ দাঁড়িয়ে থাকে সেখানে। কি করবে এবার ভেবে পাচ্ছে না। অন্যদিকে রিসেপশনে বসে থাকা নার্সটি কাঁদতে আরম্ভ করে দিয়েছে। এই হাসপাতালে কিরকম মানুষ ঘুরে বেড়ায়? প্রথম লোকটি প্রশ্ন করে ওঠে। ভগবান জানে, জিনিসটা কি হলো সেটাই বুঝতে পারলাম না। অন্য লোকটি উত্তর দেয়, আমি তো এখানে আমার বোনের সাথে দেখা করতে এসেছিলাম। সেই সময় একটা বাচ্চা ছেলে এসে আমায় বলল একজন মহিলা বন্দুক নিয়ে ঘুরছে এখানে। কোন বাচ্চা? বলে লোকটি এদিক ওদিক তাকায়। লবিতে এখনো অনেক লোক জড়ো হতে শুরু করেছে, কিন্তু তাদের সকলেই প্রাপ্তবয়স্ক। এখন তো তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু ছিল এখানে। বন্দুকটায় কি গুলি আছে? হ্যাঁ আছে। ওই কিরকম হাসপাতাল কি জানে। বেন আর জিমি দেখল দুজন নার্স দরজার সামনে দিয়ে ছুটে চলে গেল লিফটের দিকে। তারপর সিঁড়ির দিক থেকে একটা চেঁচামেচির শব্দ কানে আসে ওদের। দুজন একে অপরের দিকে তাকায়। অন্যদিকে ম্যাট তখন ওষুধের ফলে ঘুমে আচ্ছন্ন। বেন নিঃশব্দে দরজাটা ভেজিয়ে দেয় এবং আলোটাও বন্ধ করে দেয়। জিমি ম্যাটের বিছানার কাছে এসে ঝুঁকে বসে। ঘরের দরজার বাইরে অনিশ্চিত পায়ের শব্দ শুনতে পাচ্ছিল ওরা। দুজনের মনেই উত্তেজনা বয়ে যাচ্ছে। বেন দাঁড়িয়ে আছে দরজার পাশে। দরজাটা তারপর আস্তে আস্তে খুলতে শুরু করে এবং একটা মাথা উঠিয়ে দেয় সেখান থেকে। দ্রুত কাজ করে বেন। প্রবেশকারীর কিছু করার আগেই তাকে জাপটে ধরে ফেলে সে এবং ক্রসটা তার মাথায় ঠেকিয়ে দেয়। ছাড়ো আমাকে। একটা অকেজো হাত এসে ধাক্কা মারছে বেনের বুকের উপর। একটু পর ঘরের আলোটা জ্বলে ওঠে। ম্যাট এখন উঠে বসেছে। চোখ পিটপিট করে সে দেখতে পাচ্ছে বেনের হাতের বাঁধনে মার্ক নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। জিমি তড়াক করে লাফিয়ে ওঠে নিজের জায়গা ছেড়ে এবং ছুটে যায় ওদের দিকে। ছেলেটাকে জড়িয়ে ধরার জন্য সে প্রস্তুত ছিল, কিন্তু আচমকা থামিয়ে নেয় নিজেকে। তোমার মাথাটা একটু তোলো দেখি। মার্ক তার কথা মতো কাজ করে। পরীক্ষার জন্যে নিজের ঘাড়টা ওকে দেখায়। সব পরীক্ষা করার পর সন্তুষ্ট হতে জিমি হাসি মুখে বলল, বাপরে, আমি জীবনেও কাউকে দেখে এতটা খুশি হয়তো পাইনি। ফাদার ক্যালাহান কোথায়? মার্কের মুখে আশঙ্কার ছাপ নেমে আসে। জানি না, বার্লো তাকে ধরে ফেলেছে। আমার বাবা মাকে মেরে ফেলেছে ওরা মারা গেছে। আমার বাবা মা আর বেঁচে নেই। সে ওদের মাথার উপর থেতলে দিয়েছে। তারপর ও আমায় এসে ধরে এবং ফাদার ক্যালাহানকে বলে যদি উনি ওনার ক্রসটা ফেলে দেন তাহলে আমায় ছেড়ে দেবে। ফাদার ওর কথা মেনে নেয়। আমি পালাই। পালানোর আগে আমি ওর মুখে থুতু ছিটিয়ে এসেছি। থুতু ছিটিয়েছি আমি ওকে মেরে ফেলবো। এত কটা কথা বলে হাঁফিয়ে উঠেছিল মার্ক। ওর কপালে গালে কাঁটা ছেঁড়ার দাগ। জঙ্গল দিয়ে দৌড়ে আসার এটা একটা প্রমাণ। বেনের কণ্ঠ শক্ত হয়ে ওঠে, কিন্তু কোনো কথা বের হয় না। সে জানেও না কি বলবে। ম্যাট তখন সহানুভূতি মাখা নম্রতা নিয়ে বিড়বিড় করে। মার্কের মুখটা কাঁদো কাঁদো হয়ে উঠেছে। আমার মা। বেন ছেলেটাকে টেনে নেয় নিজের কাছে। মার্কের চোখ দিয়ে অঝোর ধারায় জল ঝরতে শুরু করেছে তখন। বেনের জামাটা চেপে ধরে সে শুধু কেঁদে চলে। ফাদার ক্যালাহান জানেনও না কতক্ষণ যাবৎ উনি এই অন্ধকারের মধ্যে হেঁটে চলেছেন। ওনার গাড়িটা যে পেট্রিদের বাড়ি পড়ে রয়েছে সেটা নিয়ে ওনার কোনো চিন্তা নেই এখন। মাঝে মাঝে উনি রাস্তার মাঝখান ধরে হাঁটছে, আবার মাঝে মাঝে রাস্তার ধার ধরে। একসময় সামনে দিয়ে একটা গাড়ি এগিয়ে আসতে দেখেন তিনি। জোরালো আলোটা এসে চোখে ধাক্কা মারে, সেই সাথে হর্নের তীক্ষ্ণ শব্দ। একেবারে শেষ মুহূর্তে উনি সরে আসেন জায়গা থেকে। গাড়িটা তীব্র স্বরে বেরিয়ে যায় তার পাশ দিয়ে, আর সেই সাথে বৃষ্টিও শুরু হয়। তার এই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে হাঁটা প্রত্যক্ষ করার মতো কেউ নেই সেখানে। সালেম স্লটের রাস্তাঘাট এখন একেবারে জনশূন্য। ফাদার ক্যালাহান জানে শহরটা একেবারে ভয় পেয়ে রয়েছে, যদিও তার একটা যথাযথ কারণও আছে তাদের কাছে। উনি এখন রাস্তায় একেবারে একা, কিন্তু তবু ওনার ভয় করছে না। সেটা ভারী বেমানান লাগে তার কাছে। উনি হেসে ওঠেন, কিন্তু হাসির সুরটা কেমন ভয়ানক শোনায় নিজের কানে। উনি জানেন এখন কোনো পিশাচ ওনাকে ছুতেও আসবে না। প্রভু তাকে চিহ্নিত করে রেখেছে
এবং উনি ততক্ষণ স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারেন যতক্ষণ না প্রভু তাকে কোনো আদেশ দিচ্ছেন। কিছুটা দূরে সেন্ট অ্যান্ড্রিউস চার্চটা দেখা যাচ্ছে। সেই পথে যাওয়ার আগে একটু দ্বিধা করেন তিনি। উনি প্রার্থনা করতে চান, দরকার পড়লে সারা রাত প্রার্থনা করতে চান উনি। আধুনিক দেবতার উদ্দেশ্যে নয়, বরং প্রাচীন দেবতার উদ্দেশ্যে। সেই ভগবান যিনি নিজের সন্তানকে ক্ষমতা দিয়েছিলেন পুনর্জীবিত হওয়ার। ওনার আরও একটা সুযোগের প্রয়োজন। হে ঈশ্বর, আমায় আরও একটা সুযোগ দিন। শুধু একটাই ইচ্ছা এখন আমার, আরও একটা সুযোগ। সিঁড়ি দিয়ে ওঠার মুহূর্তে হোঁচট খান তিনি। তার মুখে এখনো বাড়লোর রক্ত লেগে। সিঁড়ির উপরে উঠে উনি থামলেন, তারপর হাত বাড়ালেন হাতলের দিকে। সেখানে হাত রাখা মাত্র নীল রঙের আলোর বিস্ফোরণ ঘটে এবং উনি ছিটকে যান পিছনে। সমস্ত শরীর জুড়ে ব্যথার প্রবাহ খেলে যায় তার। উনি খানিকক্ষণ শুয়ে থাকেন মাটিতে। বৃষ্টির জল গায়ে লেগে কাঁপুনি উঠছে তার। হাতটা পুড়ে গিয়েছে। পোড়া হাতটা নিজের চোখের সামনে তুলে ধরলেন ফাদার। অপবিত্র, বিড়বিড় করলেন তিনি। অপবিত্র, অপবিত্র, আমি অপবিত্র। এক নাগারে কাঁপুনি দিয়ে চলেছে তার। নিজের হাত দুটো কাঁধের কাছে এনে জড়ো করলেন তিনি। প্রচণ্ড ঠান্ডা লাগছে ওনার। ওদিকে চার্চের দরজাটা এখনো ঠিক আগের মতোই বন্ধ। মার্ক বসে আছে ম্যাটের বিছানায়। তার চোখ লাল, তবে শান্ত। তুমি জানো তো, শহরটা এখন খুবই বিপদের মধ্যে রয়েছে। ম্যাট প্রশ্ন করে। মার্ক মাথা নাড়ে। বার্লোর পিশাচরা আরও লোকেদের উপর আক্রমণ করে চলেছে। আগামীকাল অবস্থা আরও খারাপ হবে। আপনার ঘুমের প্রয়োজন, আপনাকে ভালো দেখাচ্ছে না। শহরের যা অবস্থা তাতে তুমি আমায় এখন ঘুমাতে বলছো? দেখুন, লড়াই করতে গেলে আপনার বিশ্রামের প্রয়োজন। ম্যাট দীর্ঘশ্বাস ছাড়ে। ঠিক আছে, কিন্তু কাল তোমরা 3 জন মার্কের বাড়ি যাবে মরণ খুঁটি বানাতে, অন্তত পক্ষে 300টা মতো। সেটা তো অসম্ভব, করে রাখা ভালো। যাই হোক, একসাথে থাকবে, আলাদা হবে না। তোমাদের কথায় বিশ্বাস করলে অন্যরাও হয়তো সাহায্য করতে রাজি হবে। আবার লোকেরা হয়তো আমাদের খুনের দায়ে দায়ীও করতে পারে। একটু থামে ম্যাট, তারপর মার্কের দিকে ফিরে বলে, বার্লোর মধ্যে এমন কিছু লক্ষ্য করেছিলে যেটা থেকে ওকে খুঁজতে সুবিধা হয়? মার্ক একটু চিন্তা করে বলে, ওর হাতের আঙুলে নীল রঙের চকের দাগ লেগেছিল। বেন বলল, কোনো স্কুলের থেকে হয়েছে সেটা। ম্যাট বলল, তবে হাই স্কুল নয়, সেখানে সাদা আর হলুদ চক ব্যবহার করা হয়। জিমি বলল, তাহলে কি প্রাথমিক স্কুল? তারা তো বাচ্চাদের ড্রয়িং শেখায়, ওখানে বিভিন্ন রঙের চক থাকে। মার্ক মাথা নাড়ে। হ্যাঁ, সেটাই হতে পারে। ম্যাট খানিকক্ষণ কিছু চিন্তা করে। স্ট্যানলি স্ট্রিটের স্কুলটা একটু বেশি খোলামেলা জায়গায়। ব্রুক স্ট্রিটের স্কুলটা অনেকটা পুরনো, সবকিছুর আড়ালে, লুকানোর মোক্ষম স্থান। মার্ক মাথা ঝাঁকায়। হ্যাঁ, ব্রুক স্ট্রিট। সেটা 3 তলা, অনেকটা মাস্টার্ন হাউসের মতোই। 1 তলাটাই শুধু ব্যবহার করা হয়, বাকিগুলো খালি পড়ে। তাহলে তো এটাই, বলে ওঠে বেন। ম্যাট দ্বিধা করে, কিন্তু বিষয়টা খুবই যেন সহজ মনে হচ্ছে, খুবই সোজা সাপটা। নীল চক, বিড়বিড় করে জিমি। ম্যাট মাথা নাড়ে নিজের। বুঝতে পারছি না। জিমি পকেট থেকে কিছু ট্যাবলেট বের করে আনে। এগুলো খেয়ে নিন। না, এখন চিন্তা করার অনেক কিছু আছে। যদি ফাদার ক্যালাহান মারা গিয়ে থাকেন, তাহলে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এখন আপনি। জিমি যা বলছে তাই করুন। মার্ক জলের বোতল নিয়ে আসে এবং ম্যাট শেষমেশ ওষুধগুলো খেয়ে নেয়। তখন ঘড়িতে 10টা বাজে। বেন নজর রাখছিল ম্যাটের উপর। ওনাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে, বলল জিমি। আমি ভেবেছিলাম অ্যাটাকটা ছোটোখাটো ছিল। ছোটোখাটোই ছিল, তবে পরের বারেরটা মারাত্মক হতে পারে। যদি এই জিনিস তাড়াতাড়ি শেষ না হয়, তাহলে উনি হয়তো মারা যেতে পারেন। তারা ম্যাটের কাছেই থেকে যায় নজর রাখার জন্য। নিশ্চিন্তে ঘুম হয় ম্যাটের। বার্লো তাকে বিরক্ত করতে আসেনি, হয়তো তার অন্য পরিকল্পনা রয়েছে। মিস কুগার নিজের দোকানে বসেছিলেন, একটা বই পড়ছিলেন তিনি। এমন সময় দরজাটা খুলে যায়।
এই রাতে দোকানটা ফাঁকা ফাঁকা যাচ্ছিল। উনি মুখ তুলে তাকালেন। ফাদার ক্যালাহান? তার পরনে গাঢ় রঙের প্যান্ট এবং নীল রঙের জামা। পাদ্রীর পোশাকেই সচরাচর দেখা যায় তাকে। তাকে ক্লান্ত দেখাচ্ছে, হাতে ব্যান্ডেজ লাগানো। আমার একটা বাসের টিকিট লাগবে। কোথাকার টিকিট? যেখানের খুশি। 11:10 পোর্টল্যান্ড, বোস্টন, হার্টফোর্ড এবং নিউ ইয়র্ক হয়ে যাবে। সেটাই দাও। একেবারে সোজা নিউ ইয়র্কে নেবেন? ফাদার মাথা নাড়ে। মহিলা একটু দ্বিধা করে টিকিট কেটে দেয়। $30। ফাদার কোনো রকমে মানিব্যাগটা বের করে টাকা চুকিয়ে দেন। টিকিট দেওয়ার পর মিস কুগান বললেন, আপনাকে বাইরে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। অসুবিধা নেই, বিড়বিড় করলেন ফাদার। বেরোনোর আগে উনি একবার ফিরে তাকান পিছনে। তুমি ফলমাউথের দিকে থাকো, তাই না? হ্যাঁ। তোমার গাড়ি আছে? হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে সব জানলা দরজা লাগিয়ে দেবে। রাস্তায় কাউকে দেখতে পেলে থামবে না। আমি কখনো রাস্তায় কাউকে লিফট দিই না। ভালো। আর জেরুজালেম স্লটের থেকে দূরে থেকো, ওখানের অবস্থা ভালো নয়। উনি আর কিছু না বলে বেরিয়ে যান। দোকানটা একেবারে নিস্তব্ধ। রাত হওয়ার পর আর কেউ সেখানে আসেনি। আলোটা বন্ধ করার পর একটা শীতল প্রবাহ খেলে যায় তার শরীরে। 11:50 নাগাদ চার্লি রোডস বাসের হর্নের শব্দে আচমকা জেগে ওঠে। আরামজাদা বাচ্চাগুলো, রাগের মধ্যে বিড়বিড় করেছে। বাচ্চারা এর আগেও ওর পিছনে লেগেছে। কখনো টায়ারের হাওয়া বের করে দিয়েছে, আবার কখনো তার সিটে গোবর ফেলে গেছে। এইবার সে ওদের ধরবে। একটা টেনিস র্যাকেট হাতে নিয়ে সে বেরিয়ে আসে বাইরে। বাসের জানলাগুলো ভাঙা হয়েছে। ভিতরে নজর দিতে লক্ষ্য হয় কালো কিছু একটা নড়াচড়া করছে সেখানে। ওখান থেকে যেন নড়তে না দেখি। সে উঠতে শুরু করে বাসে। ড্রাইভার সিটে একজন বসে রয়েছে, একটা পুরুষ মানুষ। মুখটা ফেরায় সেই ছেলেটা। রিচি বডি, দাঁত বের করে হাসছে, চোখ দুটো ফাঁপা, গায়ের রং ফ্যাকাশে। তার পিছনে আরও বেশ কিছু বাচ্চা বসে। তারপর হঠাৎ চার্লির নজর যায় এক নির্দিষ্ট বাচ্চার দিকে, ড্যানি গ্লিক। কিন্তু ড্যানি তো মারা গেছে। চার্লির শরীর ভয়ে জমে যায় বরফের মতো। টেনিস র্যাকেটটা হাত থেকে খসে পড়েছে তার। আচমকা বাসের দরজা বন্ধ হওয়ার শব্দ কানে আসে তার। অ্যান নর্টনকে লিফট করে দোতলায় নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু ঘটে। একবার তার শরীরটা কেঁপে ওঠে এবং মুখের কোণ দিয়ে হালকা রক্ত বেরিয়ে আসে। 1951 সালে যে অগ্নিকাণ্ড ঘটেছিল সেই নিয়ে স্বপ্ন দেখছিলেন এভা মিলার। সেবার তার স্বামীর মৃত্যু ঘটে। তার কয়েক বছর পর তার দেখা হয় ক্রেইগের সাথে। স্বপ্নে উনি দেখছেন উনি শোবার ঘরের জানলার সামনে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে। ক্রেইগ দাঁড়িয়ে আছে তার পিছনে। এবার সারা শরীর জুড়ে হাত বুলিয়ে চলেছে সে। ক্রেইগের ঠোঁট এবার ঘাড়ে, সেখানে কামড় দিচ্ছে সে। এভা চাইছিল বাধা দিতে, কিন্তু পারছিল না। বাইরের আগুনটা আরো খারাপ রূপ নিচ্ছে। তারপর আচমকা আগুন মুছে গিয়ে সেখানে এসে জায়গা করে শুধু অন্ধকার। ক্রেইগ ওকে ফিসফিস করে ডাকছে। এবার ঘুরে তাকায় তার দিকে। ক্রেইগের মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু সেটা দেখে ওনার ভয় করছে না, শুধু খিদে জাগছে। উনি তাকালেন আয়নার দিকে, কিন্তু নিজের কোনো প্রতিফলন দেখতে পেলেন না। 3টের মধ্যে শহরটার ভগ্নপ্রায় অবস্থা হয়ে গিয়েছিল। সেখানে কোনো সৌন্দর্য বা আনন্দ ছিল না, ছিল শুধু আতঙ্ক। পার্কিন্স গিলেসপি একই সাথে ক্লান্ত এবং ভীত। উনি কফি খেতে নিচে নামেন। ওনার কানে আসছিল মানুষের চিৎকার, পায়ের শব্দ, একটা গাড়ির হর্ন, কিন্তু সেসব চেক করতে যাওয়ার সাহস আর নেই তার মধ্যে। তার গলায় ঝুলছে একটা ক্রস, সেন্ট ক্রিস্টোফারের মেডেল এবং একটা শান্তির প্রতীক চিহ্ন। উনি ঠিক জানেন না কেন, তবে এগুলো করে সাহায্য দিচ্ছে। যদি আজ রাতে উনি বেঁচে যান, তাহলে জীবনের মতো এই শহর ছেড়ে পালাবেন তিনি। মেবেল ওয়ার্ড বসেছিলেন নিচের টেবিলে। তার কফি ঠান্ডা হয়ে গিয়েছে। আজকে প্রতিটা জানলার পর্দা লাগানো, দূরবীনটা সরিয়ে রাখা দূরে। গত 60 বছরে এই প্রথমবার উনি কোনো কিছু দেখতে চান না,
শুনতেও চান না। বিল নর্টন তখন নিঃশব্দে বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে এগিয়ে চলেছে হাসপাতালের দিকে। চেষ্টা করছিল কিছু চিন্তা না করার। শহরের কিছু কিছু মানুষ তখনও ঘুমাচ্ছিল সেই রাতে, যারা বিপদের থেকে অজ্ঞাত। অন্যরা বুঝতে পেরেছিল কিছু একটা ঠিক নেই, তাই বাড়ির সমস্ত আলো জ্বালিয়ে রেখেছিল তারা। জানলা থেকে দূরে রাখছিল নিজেদের। তাদের কিছু দেখার প্রয়োজন ছিল না, কারণ তারা জানে বাইরে কিছু একটা অপেক্ষা করছে। ভোর 4:15 নাগাদ রেজি সয়ারের ঘুমটা ভেঙে যায়। প্রথমে ভাবছিল সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু না, শব্দটা সত্যি সত্যি কানে আসছে তার। ভিয়েতনামে বহু বছর কাজ করার দরুন চটজলদি ঘুম ভেঙে যায় ওর। সে হাতে শটগানটা তুলে দরজাটা খোলে। কোরি ব্র্যান্ড দাঁড়িয়ে সামনে, তার জামা কাপড় ছেঁড়া ফাটা এবং নোংরা লেগে তাতে। ওখানেই দাঁড়াও। কোরির দিকে বন্দুক তাক করে বলল রেজি, কিন্তু কোরি থামল না। রেজি গুলি চালিয়ে দেয়। গুলিটা কোরির জামা চিরে বেরিয়ে যায়, কিন্তু ওর শরীরে কোনো জখম লাগে না। রেজি স্তম্ভিত হয়ে যায়। তারপর কিছু করার আগেই কোরি তার হাত থেকে শটগানটা ছিনিয়ে নেয় এবং সজোরে ধাক্কা মারে রেজিকে। রেজি অবাক হয়ে দেখল কোরির দেহটা তাকে ভেদ করে ঢুকে গেল ভিতরে। বনি তখন দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এসব দেখে তার মুখেও ভয় এসে জমা বেঁধেছে। কোরি রেজির দিকে তাকিয়ে দাঁত বের করে হাসে, তারপর হাত বাড়ায় বনির দিকে। এই যে আমরা হার্টফোর্ড এসে গেছি, বলে ওঠে ড্রাইভার। হ্যাঁ জানি, বললেন ফাদার। উনি তাকিয়ে আছেন জানলার বাইরে। এখানে 20 মিনিট দাঁড়াবো আমরা। কিছু খাবার দাবার কিনলেন নাকি? ফাদার তার ব্যান্ডেজ লাগানো হাতটা পকেটে ঢোকান। ক্ষতটা এখন আর অতটা ব্যথা দিচ্ছে না, শুধু অসার হয়ে রয়েছে সেটা। মুখে লেগে রয়েছে পচা একটা স্বাদ। উনি পকেট থেকে $20 নোট বের করে বললেন, 1 বোতল জল এনে দিতে পারবে? ফাদার তার পকেট থেকে আরও $10 বের করলেন। বাকি টাকা নিজের কাছে রেখে দিও। ড্রাইভারটি দ্বিধা করে, তারপর সেটা নিয়ে নেয়। শুধু বাসের মধ্যে উল্টো পাল্টা কিছু করবেন না। ফাদার একটা বাচ্চা ছেলের মতো শুধু মাথা নাড়েন। আবার যখন বাস চলতে আরম্ভ করে, উনি তখন বাইরের দিকে তাকিয়ে। রাস্তার ধারে একটা কম বয়সী ছেলে বসে রয়েছে, কোনো নড়াচড়া নেই তার মধ্যে। বাসটা সেখান থেকে যাওয়ার সময় উনি একটানা তাকিয়ে রইলেন ছেলেটার দিকে। ছেলেটা একবারের জন্যেও নড়ল না। মার্কের সূক্ষ্ম কণ্ঠে বেনের ঘুমটা ভেঙে যায়। মর্নিং। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। আকাশটা এখনো ধূসর রঙের। বেন আড়মোড়া ভাঙে, তারপর তাকায় ম্যাড আর জিমির দিকে। দুজনেই ঘুমাচ্ছে। মার্ক ওর দিকে তাকিয়ে। যাবার সময় হয়েছে? বেন মাথা নাড়ে এবং জিমিকে ওঠায়। হ্যাঁ। জিমি প্রথমে খানিকক্ষণ চোখ পিটপিট করে, তারপর সে ম্যাটের পালস চেক করে বলল, কালকের চেয়ে একটু ভালো আছে। মার্ক বলল, উনি এখানে একা ঠিক থাকবেন তো? আমাদের সেটা বিশ্বাস রাখতে হবে, বলল বেন। বার্লো চাইবে আমরা যেন এখানেই থাকি। ওরা 3 জন সার্ভিস লিফটটা ব্যবহার করে যাতে লোকের নজরে না আসে। প্রথমে কোথায়? জিমি প্রশ্ন করে। মার্কের বাড়ি। কাঠের টুকরোগুলো বানাতে হবে। লটের দিকে তারা যত এগোচ্ছে তত চুপচাপ হয়ে পড়ছিল তারা। ভয় চেপে বসছিল ওদের মধ্যে। রুট 12-এর কাছে আসতে জিমি গাড়ি মোড় নেয়। এখানের অবস্থা ভালো নেই, বিড়বিড় করে জিমি। ওর মুখ ফ্যাকাশে, গন্ধতেই বোঝা যাচ্ছে। বেনও অনুভব করেছে সেটা, মৃত্যুর গন্ধ। রাস্তাঘাট প্রায় ফাঁকা। ওরা উইন পরিন্তনের গাড়ির পাশ দিয়ে যায়। গাড়ির ইঞ্জিন এখনো চলছে। বেন গিয়ে সেটা বন্ধ করে এবং গাড়ির পিছন দিকটা পরীক্ষা করে আসে। সে ওখানে নেই। ফিরে এসে বলল বেন। বিরক্তিতে জিমির চোয়াল শক্ত হয়ে ওঠে। জিমি গাড়িটা নিয়ে এসে দাঁড় করায় বার্লো অ্যান্ড স্ট্রেকার ফাইন ফার্নিশিংয়ের দোকানের সামনে। সেটা এখনো আগের মতোই বন্ধ। এখানে কেন? প্রশ্ন করে মার্ক। জিমি বলল, যদিও ভিতরে থাকে আর কি। মাঝে মাঝে আমরা এইসব সাধারণ জায়গাগুলোকে এড়িয়ে যাই। তারা চলে যায় পিছনের দিকে। দরজার কাঁচটা ভেঙে ফেলে জিমি এবং ওরা ভিতরে ঢুকে আসে।
ভিতরের বাতাস বেশ ভারী, শোরুমটা একেবারে খালি। এদিকে এসো। জিমি আর মার্ক একটা ক্রেটের কাছে দাঁড়িয়ে সেদিকে এগোতে বেনের হৃদস্পন্দন বেড়ে ওঠে। জিমি সেটার একটা কাঠ খুলে ফেলে এবং একটা ফ্যাকাশে হাত চোখে পড়ে ওদের। বেন তৎক্ষণাৎ বাকি কাঠগুলো খুলতে আরম্ভ করে দেয়। আরে নিজের হাত সামলে বেন। কিন্তু বেন থামল না। আর তারপর ওদের চোখে পড়ে মাইক রায়ারসনের মৃত মুখখানা। ক্ষণিকের জন্যে সকলেই চুপ, শুধু নিঃশ্বাসের শব্দ। এবার কি? শেষমেশ জিমি প্রশ্ন করে। মার্কের বাড়ি যেতে হবে, সেখানে গিয়ে ঠিকঠাক উপায়ে মরণ খুঁটি বানাতে হবে। ক্রেটটা ঠিক করে বন্ধও করলো না ওরা। বেন, তোমার হাত থেকে রক্ত বের হচ্ছে। ওসব পরে দেখব, এখন চলো। বাইরের বাতাস অনেকটা হালকা। জিমি গাড়ি চালিয়ে দেয় শহরের উদ্দেশ্যে। অনেকটা তাড়াতাড়ি তারা পৌঁছে যায় মার্কের বাড়ি। হেনরি পেট্রির গাড়ির পাশেই ফাদার ক্যালাহানের গাড়িটা দাঁড় করানো। মার্ক একটা বড় করে শ্বাস নিয়ে মুখ সরিয়ে নেয়। আমি ভেতরে যাব না, আমি গাড়িতেই থাকছি, বলল মার্ক। বেন একটু দ্বিধা করে, তারপর একটা হাত রাখে মার্কের কাঁধে। তুমি ঠিক আছো? মার্কের চোয়াল কেঁপে ওঠে, ব্যথাটা ফুটে ওঠে তার চোখে। ওদের ঢেকে দিও, যদি ওরা মারা গিয়ে থাকে তাহলে ঢেকে দিও। নিশ্চয়ই। আমার বাবা বেশ ভালো একটা ভ্যাম্পায়ার হতে পারবে, হয়তো ঠিক বার্লোর মতোই। উনি সব কিছুতে সেরা, সব কিছুতে। ওগুলো নিয়ে এখন আর ভেবো না। বেন জানে এসব বলে কোনো লাভ নেই। মার্ক চেষ্টা করে হাসার। বাড়ির পিছন দিকে সব কাঠ রয়েছে, কাঠ কাটার মেশিনটা বেসমেন্টে আছে। বেন মাথা নাড়ে। এখানে থাকো, আমরা আসছি। কিন্তু মার্ক তখন মুখ ঘুরিয়ে নিজের চোখে জল মুছছে। বেন আর জিমি এগিয়ে চলে বাড়িটার দিকে। ক্যালাহান এখানে নেই, শুকনো কণ্ঠে বলল জিমি। ওরা পুরো বাড়িটা ঘুরে দেখেছে। বেনের মুখ দিয়ে কোনো মতে কথা বের হয়, বার্লো নিশ্চয়ই তাকে নিয়ে গেছে। তার হাতে ধরা আছে ভাঙা ক্রসের টুকরো দুটো। এটা গতকাল ক্যালাহানের গলায় ঝুলছিল। এখানে ফাদারের এই একমাত্র চিহ্নটা তারা খুঁজে পেয়েছে। মার্কের বাবা মার দেহের পাশে এটা পড়েছিল। বাকি দুজন যথারীতি মৃত। তাদের মাথা দুটো খুব জঘন্যভাবে ফাটিয়ে দেওয়া হয়েছে। বেনের আবার অসুস্থ অনুভব হয়। চলো ওদের ঢেকে দেওয়া যাক, বেনের উদ্দেশ্যে বলল জিমি। কাউচের চাদরটা দিয়ে পেট্রিদের ঢেকে দেয় ওরা। বেন চেষ্টা করে ওদের দিকে না তাকানোর। মাথাটা কেমন ঝিমঝিম করছিল। তারপর ওরা দুজনে কাঠ হাতে করে চলে যায় নিচে। বেসমেন্টটা বেশ সুন্দরভাবে গোছানো। এগুলো মনে হয় কাজে আসবে না, বলল জিমি। জানি। জিমি নিজের হাতের কাঠগুলো ফেলে দেয় নিচে। আমরা কি ডালপালা দিয়ে ভ্যাম্পায়ারের সাথে লড়তে যাব? আমাদের উচিত বেসবল ব্যাটগুলোকে কাজে লাগানো। এখন আমাদের হাতে আর কোনো উপায় নেই। তোমার মনে হয় আমরা একদিনের মধ্যে এই কাজ করতে পারবো? এতে কয়েক সপ্তাহ লেগে যাবে। নিজের মানসিক ভারসাম্য না হারিয়ে এই কাজ আমরা করব কি করে? বেন কোনো উত্তর দেয় না। আর মার্ক, তোমার মনে হয় ও এসব হ্যান্ডেল করতে পারবে? ম্যাটের অবস্থা তো প্রায় মরার মতোই হয়ে গেছে। আর যদি এবার পুলিশ এসে পৌঁছায় তাহলে তাদের কি বলবো? ক্ষমা করবেন, আমরা ভ্যাম্পায়ারদের মারতে বের হয়েছি। বেন ধীরে ধীরে অধৈর্য হয়ে উঠছিল। এখন অত কিছু ভাবার সময় নেই আমাদের হাতে। তাদের দুজনের মধ্যেই উত্তেজনা। হ্যাঁ, আমাদের বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। তুমি এখানে থেকে মরণ খুঁটিগুলো বানাও। মার্ক আর আমি গিয়ে ভ্যাম্পায়ারদের খোঁজ করি। তাদের লুকানোর জায়গাগুলো আমি চিহ্নিত করে রাখবো। কাল সকালে গিয়ে সব কটাকে শেষ করব তারপর। আচ্ছা, কিন্তু যদি তারা নিজেদের জায়গা পরিবর্তন করে নেয় তবে? তারা সেটা করবে না। তারা ইনস্টিংক্টে কাজ করে। আপাতত তাদের খোঁজ লাগানো সহজ। বেন দ্বিধা করে। সেই কাজটা তো আমিও করতে পারি, কারণ শহরটাকে তোমার থেকে ভালো আমি চিনি। লোকেরা আমার সাথে কথা বলে। তুমি জানো না কোথায় খোঁজ করতে হবে। তুমি কাঠ কাটার মেশিন ব্যবহার করতে জানো তো? হ্যাঁ, জানি। বেশ, তাহলে লেগে পড়ো। যথারীতি দুপুর হয়ে গিয়েছে। বেরোনোর আগে জিমি একবার ঘুরে দাঁড়িয়ে বেনের দিকে তাকায়। কিছু একটা যেন বলার আছে মনে হয় তার, কিন্তু কি সেটা মাথায় এলো না। তাই সে বেরিয়ে পড়ে। জিমি আর মার্ক দুজনে গাড়ি করে এসে পৌঁছায় রয় ম্যাকডুগালের বাড়ি। সেখানে কিছু যেন ঠিক নেই মনে হচ্ছে। তারা দরজায় কড়াঘাত করে, কিন্তু কোনো উত্তর পায় না।
জিমি মার্ককে বলে গাড়ি থেকে একটা হাতুড়ি নিয়ে এসে জানলার কাঁচ ভাঙে। সাথে সাথে পচা গন্ধটা এসে ধাক্কা মারে ওদের নাকে। ওরা এখানেই আছে। ট্রেলারটায় ওদের খোঁজ মেলে না। কোনো বেসমেন্ট আছে এখানে? না, তবে ঘুপচি কোনো জায়গা থাকতে পারে। বাইরে ফাউন্ডেশনের কাছে ওরা ছোট্ট বন্ধ করা একটা দরজা দেখতে পায়। সেটার তালাটা ভেঙে ফেলে জিমি। ভারী গন্ধটা স্পষ্ট নাকে আসে ওদের। ওরা এখানেই রয়েছে। মার্ক ফিসফিস করে। ভিতরে 3টে দেহ পড়ে, একজনের পায়ে বুট, আরেকজনের পায়ে স্লিপার, আর একজোড়া ক্ষুদ্র আকৃতির পা। জিমির চোয়াল শক্ত হয়ে ওঠে। একটা বাচ্চা, সে দরজায় তার পেন্সিল দিয়ে দাগ কেটে রাখে। চলো এবার। দাঁড়ান, ওই সূর্যের আলোতে তো ওদের মৃত্যু ঘটে। জিমি দ্বিধা করে। তাহলে কোনটা কি? পুরুষটাকেই ধরুন। তারা রয় ম্যাকডোগালের দেহটা নিয়ে যায় বাইরে। শুরুতে কিছুই হলো না, তারপর চামড়া পুড়ে ধোঁয়া বেরোতে শুরু করে। লোকটার অঙ্গগুলো বেঁকে যেতে শুরু করে। মুখটা হাঁ হয়ে যায়, বেরিয়ে আসে ধারালো দাঁতগুলো। তারপর তার শরীরটা হামাগুড়ি দিতে শুরু করে, ধীর গতিতে, অস্বাভাবিকভাবে। ছায়ার কাছে যাওয়া মাত্র তার শরীর আবার স্থির হয়ে যায়। দরজাটা দিয়ে দিন। জিমি দরজাটা লাগিয়ে দেয়। একটু আগে রয়কে এসে যেভাবে মাটিতে সাপের মতো হামাগুড়ি দিতে দেখেছে, সেটা সারা জীবন ওকে ভয় পাইয়ে চলবে। জিমি আর মার্ক বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, মনের মধ্যে অস্থিরতা। এবার কি পাশের বাড়িটা? মার্ক প্রশ্ন করে। হ্যাঁ, ম্যাকডোগালরা নিশ্চয়ই ওদের উপরই প্রথম হামলা করেছিল। তারা রাস্তা পার করে। দরজার কড়া নাড়ার আগেই গন্ধটা নাকে আসে তাদের। দরজার উপর লেখা আছে ইভান্স। জিমির মনে পড়ে যায় ডেভিড ইভান্সের কথা, একজন মেকানিক। ডোরবেলটা কাজ করছিল, তবে ভিতর থেকে কেউ উত্তর দিল না। ভিতরে যেতে মিসেস ইভান্সকে বিছানায় খুঁজে পায় তারা। দুটো বাচ্চা পাজামা পরে তাদের বাঙ্কে শুয়ে। ডেভিডকে খুঁজে পাওয়াই ছিল কষ্টের। সে নিজের গ্যারাজে ছোট একটা জায়গায় লুকিয়েছিল। জিমি বাড়ির দরজায় দাগ কেটে দেয়। দুটো পাওয়া গেল। মার্ক একটু দ্বিধা করে। আমি হাত ধুয়ে নেব? হ্যাঁ, ধুয়ে নাও। তার সাথে ভিতরে ঢোকে জিমি। মার্কের হাত ধোয়া কালি জিমি বসে থাকে লিভিং রুমে, চোখ দুটো বন্ধ করে। মার্জারি ক্লিকের সেই ভয়ানক মুখটা ফুটে ওঠে তার মনে। সাথে সাথে চোখ খুলে ফেলে সে। এখানে ট্রেলারটা বেশ সুন্দর করে রাখা। বোঝা যায় একসময় এই পরিবারের জীবন কতটা সুখের ছিল। একটা স্টোরেজ রুমে পরিপাটি করে খেলনা সাজিয়ে রাখা। আর তারপর চোখে পড়ে কিছু নীল রঙের চক। লোকেরা যখন পুল খেলে, তারা নিজেদের কিউতে চক ঘষে, ফলে চকের গুঁড়ো লেগে যায় তাদের আঙুলে। জিমি দ্রুত ছুট লাগায় উপরতলায়। মার্ক! তার ডাক শুনে ছুটে আসে মার্ক। জামা পরতেও ভুলে গেছে সে। হ্যাঁ, কি কি ব্যাপার? আড়াইটের দিকে ম্যাটের একজন পুরনো স্টুডেন্ট তার সাথে দেখা করতে আসে। ম্যাটের টেবিলে রাখা অদ্ভুত বইগুলো দেখা মাত্র সে জানতে চায় ম্যাট কি অলৌকিক জাতীয় কিছু চর্চা করছে। ম্যাটের ঠিক করে মনেও পড়ছে না ছেলেটার কি নাম, হ্যারল্ড নাকি হার্বার্ট। ম্যাট তাকে স্বাগত জানায়। সে আসলে ফোন আসার অপেক্ষায় ছিল, যদিও সে জানে 3টের আগে কিছুই খবর আসবে না। তার চিন্তা হচ্ছিল ফাদার ক্যালাহানকে নিয়ে। দিনটা খুব দ্রুত কেটে চলেছে। ম্যাটে নিজেকে খুবই ক্লান্ত মনে হচ্ছিল, ঠিক একটা বয়স্ক মানুষের মতো। সে ছেলেটাকে ভার্মন শহরের ব্যাপারে বলতে শুরু করে। সেই ব্যাপারে একটা বই পড়ছিল সে। সেই গল্পটার সাথে সালেম স্লটের অনেকটা মিল রয়েছে। সবাই নিখোঁজ হয়ে যায়। জায়গাটা ছিল উত্তর ভার্মন্টের ছোট একটা এলাকায়। নাম ছিল মমসন। 312 জন মতো মানুষ থাকতো সেখানে। 1923 সালে নিউ ইয়র্কে থাকা এক মহিলা তার বোনের কাছ থেকে 2 মাস চিঠি না পাওয়ায় চিন্তিত হয়ে পড়ে। সে আর তার স্বামী গাড়ি করে মমসনে খোঁজ নিতে যায়, কিন্তু সেখানে পৌঁছে দেখে কেউ নেই সেখানে। খবরটা রাতারাতি ছড়িয়ে পড়ে কাগজে। তবে হয়তো স্থানীয় মানুষেরা সেই ব্যাপারে আগে থেকেই জানতো। এই বইটার লেখক বলেছেন যে কাছাকাছি এলাকার মানুষেরা নাকি মমসনকে নিয়ে বিভিন্ন ভূত প্রেতাত্মার গল্প বানিয়েছিলেন।
এবং অনেক বাড়িতে এখনো দরজায় ক্রস লাগিয়ে রাখা হয়। এই দেখো, এটা হলো সেখানের একটা মুদির দোকানের ফটো। তোমার কি মনে হয় সেখানে কি ঘটতে পারে? ছেলেটা ছবিটায় চোখ রাখে। জায়গাটা বাকি যে কোনো পুরনো শহরের মতোই দেখতে। কিছু কিছু বাড়ি ভেঙে পড়েছে, সম্ভবত বরফের ফলে। তার মনে হলো ম্যাট বোধহয় বয়সের কারণে খানিক পাগলাটে হয়ে গিয়েছে। ছেলেটার মনে পড়ে যায় নিজের কাকিমার কথা। তিনিও বয়সকালে বিশ্বাস করতেন তার মেয়ে তাকে কুকুরের মাংস খাওয়াতো। বেশ ইন্টারেস্টিং, কিন্তু আমার ঠিক মিস্টার বার্গ, কোনো সমস্যা হচ্ছে নাকি? এই কেউ আছেন? ম্যাটের চোখ দুটো স্থির হয়ে গিয়েছে। তার একটা হাত চেপে রেখেছে বিছানার চাদর, আর অন্যটা বুকের বাঁ দিকে। মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, কপালের শিরা ফুলে উঠেছে। এত তাড়াতাড়ি কেন? মনে মনে ভাবে সে। যন্ত্রণার ঢেউ উঠে আসছে তার মধ্যে, ধীরে ধীরে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে। ম্যাট বুঝতে পারল তার শরীরটা উল্টে পড়ে যাচ্ছে। স্টুডেন্টটি দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। ততক্ষণে নার্সও চলে এসেছেন সেখানে। মিস্টার বার্গের কিছু হয়েছে, বলল ছেলেটা। তার হাতে এখনো ধরা রয়েছে সেই বইটা। নার্স মাথা নেড়ে ভেতরে ঢোকে। ম্যাট পড়ে আছে বিছানায়, তার মাথাটা ঝুলছে বিছানার ধারে, চোখ দুটো বন্ধ। উনি কি? ছেলেটার কণ্ঠে অনিশ্চয়তা। উনি মেডিকেল সাহায্যের জন্য একটা বোতাম টিপেন। পরিস্থিতি বুঝতে পেরে নার্স এখন খানিকটা শান্ত আছে, তবে তার লাঞ্চ করাটা চুকে গেল। কিন্তু সালেম স্লটে তো কোথাও বিলিয়ার্ড খেলার জায়গা নেই, বলল মার। সবচেয়ে কাছেরটা হলো গেটস ফলে। ও কি সেখানে যেতে পারে? না, আমি নিশ্চিত ও সেখানে যাবে না। কিন্তু কিছু কিছু বাড়িতে পুল টেবিল বা বিলিয়ার্ড টেবিল রয়েছে। হ্যাঁ, আমি সেটা জানি। কিন্তু এখানে আরও কিছু রয়েছে, ব্যাপারটা অনেকটা ধরতে পেরেছি আমি। সে তার আসনে হেরে যায়, দু হাত দিয়ে চোখ বন্ধ করে নেয়। আরও কিছু রয়েছে এখানে। ওর মনে হচ্ছে এর সাথে প্লাস্টিকের কিছু সম্পর্ক আছে। কিন্তু প্লাস্টিকই কেন? এখানে চারদিকে প্লাস্টিকের খেলনা ছড়িয়ে, পিকনিকের জন্য প্লাস্টিকের থালা বাসন, শীতকালে বোট ঢেকে রাখার জন্য প্লাস্টিকের কভার। তারপর হঠাৎ করেই ও কল্পনা করতে পারে একটা পুল টেবিল, ধুলো থেকে বাঁচানোর জন্যে প্লাস্টিক কভার দিয়ে ঢাকা। আর সাথে সাথে ক্রেইগের বলা একটা কথা মনে পড়ে যায় ওর। সে ঝট করে নিজের চোখ খোলে। আমি জানি বার্লো কোথায়। সে এভা মিলারের বোর্ডিং হাউসের বেসমেন্টে রয়েছে। জিমি একেবারে নিশ্চিত এবার সব কিছু এবার যেন মিলে যাচ্ছে। মার্কের চোখে ঝিলিক খেলে যায়। চলুন এবার ওকে ধরা যাক। দাঁড়াও। জিমি এগিয়ে যায় ফোনের দিকে। ফোন বুক থেকে এভার নাম্বার বের করে ফোন লাগায়। ফোনটা শুধু বেজে চলে। শেষে ফোনটা রেখে দেয় জিমি। এভার বাড়িতে কমপক্ষে 10 জন মানুষ রয়েছে। বেশিরভাগ মানুষ অবসরপ্রাপ্ত, কেউ না কেউ সেখানে থাকেই। জিমি নিজের ঘড়ির দিকে তাকায়। 3:15 বাজে। সময় কমে আসছে তাদের হাতে। চলো। বেনের কি হবে? ওকে ফোন করা যাবে না, লাইন কাটা আছে তোমাদের বাড়িতে। যদি আমরা সোজা এবার হোটেলে যাই তাহলে দিনের আলো থাকতে থাকতে সব যাচাই করে নিতে পারবো। আর যদি আমরা ঠিক হই তাহলে ফিরে এসে জানাবো বেনকে। ঠিক আছে, দাঁড়ান আমি জামাটা গায়ে দিয়ে আসি। বলে মার্ক ঢুকে যায় বাথরুমে। বৃষ্টি তখন থেমে গিয়েছে। বাড়িটাকে মনে হচ্ছে অত্যন্ত স্থির, একেবারে সুন্দর জায়গা। এমন এক বোর্ডিং হাউস যেখানে তোমার শিষ্যরা তোমায় পাহারা দেবে। নিচু কণ্ঠে বলল জিমি। বেনকে জানানো কি উচিত ছিল না? মার্ক জিজ্ঞেস করে। পরে করবে, এখন চলো। গাড়ি থেকে নেমে তারা এগিয়ে আসে বাড়ির বারান্দার কাছে। বাড়ির জানলাগুলো পর্দা দিয়ে ঢাকা। বাড়িটাকে দেখে লাগছে সেটা দেখছে ওদেরকে। জিমি প্রশ্ন করে, গন্ধটা পাচ্ছ? হ্যাঁ, সবচেয়ে জঘন্য এখানেরটা। তুমি হ্যান্ডেল করতে পারবে তো? পারবো। আর আপনি? ভগবানের কাছে সেই প্রার্থনাই করছি যেন পারি। দরজার হাতল ঘোরাতে সেটা খোলা পেল ওরা। ভেতরে রান্নাঘরের দিক থেকে দুর্গন্ধ আসছে, যেন বহুদিন ধরে কিছু মরে পড়ে আছে সেখানে। জিমির মনে পড়ে যায় একবার এভা ওকে বলেছিল যে তার স্বামীর আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায় এই বাড়িতে।
এভা কোনোভাবেই তার স্বামীর পুরনো পুল টেবিলটা ফেলে দিতে পারেননি। সে আর মার্ক দুজনে চলে আসে সেলারের দরজার কাছে। জিমি খুলে দেয় সেটা। পচা গন্ধটা ছুটে আসে ওদের নাকে। আলোর সুইচে চাপ দিতে সেটা কাজে দিল না। একটা ফ্ল্যাশ লাইট বা মোমবাতি জোগাড় করো, বলল জিমি। মার্ক ড্রয়ারগুলো খুঁজে দেখে। যে ড্রয়ারে রান্নার ছুরিগুলো থাকার কথা সেটা একেবারে ফাঁকা ছিল। কিন্তু মার্ক সেসব লক্ষ্য করল না। তার নিজেকে বিধ্বস্ত লাগছে, মাথা ঝিমঝিম করছে। হলওয়েতে সে একটা ফ্ল্যাশ লাইট খুঁজে পায় এবং ফিরে আসে সেটা নিয়ে। আমি পেয়ে গেছি। কথাটা শেষ হবার আগেই একটা কর্কর শব্দ আসে ওর কানে। তার পরপরই একটা ধূপ করে শব্দ। মার্ক দেখল সেলারের দরজাটা হাট করে খোলা। সেদিকে চোখ যাওয়া মাত্র একটা মরণ চিৎকার ভেসে আসে তার কানে। মার্ক কোনো মতে এবার কিচেনে এসে পৌঁছায়। তার জামায় রক্তের দাগ লেগে। তার গলা থেকে উঠে আসে একটা চিৎকার, এক গভীর চিৎকার, যেটা প্রায় ওর গলা ছিঁড়ে দিতে পারে। কিন্তু তারপরেও সেই ভয়, সেলারে দেখা সেই অন্ধকার, এক ফোঁটাও দূর হয় না তার মধ্যে থেকে। সে বেরিয়ে আসে বাইরে, পাগলের মতো শ্বাস নেবার চেষ্টা করছে। যে করেই হোক তাকে বেনের কাছে যেতে হবে। কিন্তু নিজের শরীরটা যেন আরো ভারী মনে হচ্ছে। এসবের কি আদৌ কোনো মানে আছে? বার্লো ক্রমাগত জিতে চলেছে। জিমি, সুজ্যান, ফাদার ক্যালাহ্যান কেউ এখন আর নেই। আচমকা ওর ভিতরে কিছু একটা নাড়া দিয়ে ওঠে। না, থেমে গেলে চলবে না। সে চলে আসে বারান্দায় এবং তারপর জিমির গাড়িতে। চাবিটা এখনো গাড়িতে রাখা। প্রথমে প্যাডেলে ওর পা যাচ্ছিল না, তাই ওকে সিট ছেড়ে দাঁড়াতে হয়। তারপর চাবি ঘোরাতেই গাড়ির ইঞ্জিন শব্দ করে ওঠে। গাড়িটা লাফিয়ে ওঠে সামনের দিকে। হুট করে এমন হওয়ায় ভুল করে হর্নে চাপ দিয়ে বসে মার্ক। সে এখনো গাড়ি চালানোর জন্য তৈরি নয়। ওর মাথায় ওর বাবার বলা একটা কণ্ঠ ভেসে ওঠে, একটু সাবধান, শুরুতে সবসময় গাড়ি আস্তে চালাতে হয়। মার্ক আপন মনে মাথা নাড়ে। ধীরে ধীরে নিজের পা সরিয়ে আনে ব্রেক থেকে এবং গাড়িটা চলতে শুরু করে সামনে। গাড়িটা ঘুরিয়ে সে চলতে শুরু করে নিজের বাড়ির উদ্দেশ্যে। গাড়ি চালানোকালীন ও বুঝতে পারছিল ওর গাল বেয়ে একটানা জল গড়িয়ে চলেছে। বেন তখন জয়েন্টার এভিনিউ ধরে হাঁটছিল। এমন সময় চোখে পড়ে জিমির গাড়িটা রাস্তা ধরে এগিয়ে আসছে। বেন ছুটে যায় সেই দিকে। স্টিয়ারিংয়ের ওপাশে বসেছিল মার্ক। তার মুখে কোনো রা নেই, ঠোঁট দুটো হালকা হালকা নড়ছে। কি ব্যাপার, জিমি কোথায়? দ্রুত প্রশ্ন করে বেন। মার্ক শুধু সামনের দিকে তাকিয়ে বলে, জিমি মারা গেছে। মিসেস মিলারের বাড়িতে বার্লো ফাঁদ পেতে রেখেছিল। সে ছিল বেসমেন্টে, আর জিমিও এখন সেখানে। আমি সাহায্য করার চেষ্টা করেছিলাম, কিন্তু বেরোতে পারছিলাম না। ভাবছিলাম আমিও হয়তো ওইখানেই আটকা পড়ে থাকবো। বেনের শরীর শক্ত হয়ে উঠছিল। কি হয়েছে? জিমি বুঝতে পেরেছিল নীল রঙের চকের ব্যাপারটা। বুঝতে পেরেছিল সেটা মিসেস মিলারের বেসমেন্ট থেকে এসেছে, তার স্বামীর পুরনো পুল টেবিল থেকে। সে ওনাকে ফোন করে, কিন্তু কোনো জবাব না পাওয়ায় আমরা ওখানে যাই। মার্ক নিজের চোখ মুছে। সে আমায় বলে একটা ফ্ল্যাশ লাইট আনতে। আলোটা কাজ করছিল না। আমি দেখি র্যাকে কোনো ছুরি রাখা নেই, কিন্তু সেসব নিয়ে ততটা ভাবিনি আমি। আর তারপর জিমি চিৎকার করে ওঠে। বেন ঝুঁকে আসে সামনে। কি হয়েছিল? ওরা সিঁড়িটাকে সরিয়ে দিয়েছিল সেলার থেকে, শুধু রেলিংটা ছাড়া, যাতে মনে হয় ওখানে সিঁড়ি আছে পা রাখার জন্যে। জিমি হয়তো সামনে পা রাখতে যায় আর উল্টে পড়ে নিচে। বেনের অসুস্থ লাগছিল। আর ছুরিগুলো? সেগুলো সিঁড়ির ঠিক নিচেই লম্বালম্বি করে বসানো ছিল, ধারালো অংশটা উপর দিকে। জিমি সোজা ওর উপর গিয়ে পড়ে। তাহলে ও মারা গেছে? মার্ক মাথা নাড়ে। হ্যাঁ, চারদিকে শুধু রক্ত ছিল। বেন তাকায় ঘড়ির দিকে। সময় ফুরিয়ে আসছে ওদের হাতে। এবার কি করব? আমরা শহরে যাব, ম্যাটকে ফোন করব, তারপর খোঁজ করব পার্কিন্স গিলেস্পির। বার্লোকে থামাতেই হবে। মার্কের মুখে হালকা হাসির রেখা ফুটে ওঠে। জিমিও ঠিক একই কথা বলেছিল, কিন্তু বার্লো সে জিতেই যাচ্ছে।
হয়তো এর আগে আমাদের থেকেও শক্তিশালী মানুষেরা চেষ্টা করেছে এবং হেরেও গেছে। মনে হচ্ছে তুমি ভয় পেয়ে আছো। আমি তো ভয় পেয়ে আছি, তোমার ভয় করছে না? করছে, কিন্তু সেই সাথে রাগ হচ্ছে। আমি সুজানকে হারিয়েছি, জিমিকেও হারালাম। তুমি তোমার বাবা মাকে হারিয়েছো। একবার বাড়ির ভিতর গিয়ে দেখবে ওদের কি অবস্থা হয়েছে। মার্কের শরীর কেঁপে ওঠে। বেন নিজেকে একটু শান্ত করে বলল, তোমার সাহায্য আমার দরকার মার্ক। আমরা বার্লোর বিরুদ্ধে যাচ্ছি। আমি পরোয়া করি না কে হারলো কে জিতলো। আমি চেষ্টা করতে চাই, শুধু আমার পাশে থাকো। মার্ক দৃষ্টি নামিয়ে নেয়। ঠিক আছে, আমি চেষ্টা করব। বেন মাথা নাড়ে। এসো তবে, আমরা করবো এটা। মার্ক তাকায় ওর দিকে। আমি চেষ্টা করব। পুনরায় একই কথা বলে সে। বেন আর মার্ক সনি জেমসের পেট্রোল পাম্পের সামনে এসে গাড়িটা দাঁড় করায়। সনি জেমস ক্রিউকার চুলের একজন ছোটখাটো উচ্চতার মানুষ। বেরিয়ে আসে বাইরে। আরে মিস্টার মায়ার্স, আপনার সেই গাড়িটা কোথায়? জিজ্ঞেস করে সনি। ওটা খারাপ হয়ে গিয়েছে। আচ্ছা, পিট কোথায়? আসেনি এখনো। শহরটা মনে হয় মরে গেছে। কথাটা শুনে বেনের হাসি পায়, কিন্তু চেপে নেয় সেটা। পুরোটা করে দিচ্ছি, আর যদি ফোন ব্যবহার করতে চান তাহলে ভিতরে আছে। ধন্যবাদ। গাড়িতে তেল ভরাকালীন বেন ঢুকে যায় ভিতরে। ফোনটা ব্যবহার করতে হবে তাকে। ক্যাম্বারল্যান্ড হাসপাতাল, কাকে চাই? ওপাশ থেকে একটা কণ্ঠ কথা বলে ওঠে। রুম নাম্বার 402, ম্যাথিউ বার্গ। কে বলছেন? বেন মায়ার্স। উনি ঠিক আছেন তো? আপনি কি ওনার আত্মীয়? না, একজন বন্ধু। উনি কি? বার্গ আজ দুপুর 3:07 নাগাদ মারা গিয়েছেন। বাকি কথাটা বেন আর শুনল না। ম্যাট মারা গিয়েছে, আরও একজনকে হারালো তারা। ফোনটা রেখে সে বেরিয়ে আসে। অবশ লাগছে শরীরটা। আপনার $3 হলো। গাড়িটার দিকে ইঙ্গিত করে বলল সনি। এটা তো ডক্টর কুরির গাড়ি। আমি একবার সিনেমায় দেখেছিলাম ডাকাতরা কিভাবে গাড়ি চুরি করে। বেন টাকাটা এগিয়ে দেয় তার দিকে। আমায় বেরোতে হবে, খারাপ একটা খবর পেলাম। সনি মাথা নাড়ে। ও দুঃখিত, আপনার এডিটর নাকি? তেমনই কিছু। বেন উঠে আসে গাড়িতে। গাড়ি চালানোর পর মা প্রশ্ন করে, ম্যাট মারা গিয়েছেন তাই তো? হ্যাঁ, হার্ট অ্যাটাক। তুমি জানলে কি করে? তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। তখন 5:15 বাজে। পার্কিন্স গিলেসপি মিউনিসিপ্যাল বিল্ডিং এর বাইরে দাঁড়িয়েছিলেন। আকাশের দিকে তাকিয়ে ধূমপান করছিলেন। বেন আর মার্ক যখন সেখানে এসে পৌঁছায়, উনি তাদের দিকে তাকান। তাকে ক্লান্ত এবং দুঃখিত দেখাচ্ছে। কেমন আছেন? ঠিকঠাক। একটু আগে দেখলাম বাচ্চাটা গাড়ি চালাচ্ছিল, প্রায় ধাক্কা মেরেই দিয়েছিল। হ্যাঁ, বলল মার্ক। কি হচ্ছে সেটা আপনাকে বলা দরকার। আমি শুনতে চাই না, শান্ত গলায় বললেন পার্কিন্স। বেন অবাক হয়। পার্কিন্স বলে চলে, নলি আজ আসেনি। সে কাল রাতে ফোন করেছিল, বলল সে নাকি শেরিফের গাড়িটা ডিপকাট রোডের দিকে দেখেছে। তারপর আর কোনো খবর পায়নি ওর থেকে। বাড়লো মানে যে লোকটা মাস্টান হাউসে থাকতো সে এখন এভা মিলারের বেসমেন্টে। ভ্যাম্পায়ার? হ্যাঁ, ঠিক যেমন পুরনো বইতে পড়তাম। আমি কিন্তু ঠাট্টা করছি না। শহরটা অনেক বছর আগেই মারা গিয়েছিল, সেজন্যই ও এখানে এসেছে। পুরো শহরটা ধীরে ধীরে মরে যাচ্ছে। কোরিয়াতে আমি একবার একটা দোকানে খুন খারাপই দেখেছিলাম। বাচ্চারা সেই দিকে হাততালি দিচ্ছিল। বেন কিছু বলল না। তোমরা কি শহর ছেড়ে যেতে চাও? শহরটা এমনিও চলবে, অন্তত কিছুদিনের জন্যে। মার্ক নিচু গলায় বলল, বার্লো খুবই খারাপ মিস্টার, অত্যন্ত খারাপ। পার্কিন্স মাথা নাড়ে। আজ লোকজন দেখাই যাচ্ছে না, ফোনগুলো বেজে বেজে কেটে যাচ্ছে। কিছু শিক্ষক যদিও আছেন, তারা বাইরের শহরের। তারা এখন একে অপরকেই পড়াবে। সবাই আর নেই। বেনের মনে পড়ে যায় ম্যাটের কথা। আর কিছু এসে যায় না। উনি তাকান বেনের কোমরের দিকে। আমার বন্দুকটা কি লাগবে? আসলে এটা নলির। ও নিজের কাছে বন্দুক রাখতে পছন্দ করত। হয়তো সে ভালো একটা পিশাচ হতে পারবে। মার্কের মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। বেন মার্কের উদ্দেশ্যে বলল, চলো। তাহলে এতটুকুই?
দিনটা খুবই নিস্তব্ধ লাগছে। আজ আর দেখার মতো কিছু নেই, কিন্তু রাতটা আরো ভয়ঙ্কর হতে চলেছে। বেন আর মার্ক এগিয়ে চলে গাড়ির দিকে। তখন প্রায় 5:30 বাজে। বেন আর মার্ক সেন্ট অ্যান্ড্রিউস চার্চে 5:45 দিকে পৌঁছায়। জিমির ব্যাগটা হাতে তুলে নেয় বেন। সেটা খালি করে এবং খুঁজে পায় কিছু ছোট বোতল। কি করছো তুমি? এগুলো আমরা পবিত্র জল দিয়ে ভরবো, চলো। তারা ঢুকে আসে চার্চে। মার্ক হঠাৎ থমকে যায়। সে আঙুল দিয়ে ইঙ্গিত করে দরজার হাতলের দিকে। সেটা বেঁকে গেছে এবং কালো দাগ হয়ে রয়েছে। কিছু মাথায় আসছে নাকি এটা দেখে? না, তবে অদ্ভুত লাগলো। ভিতরে চার্চটা ঠান্ডা এবং নিস্তব্ধ। দুটো প্লাস্টারের তৈরি এঞ্জেল দাঁড়িয়ে রয়েছে আইলের ধারে। বেন মার্কের হাতে একটা বোতল ধরিয়ে দেয়। নিজের হাত আর মুখ ধুয়ে নাও। এটা অপবিত্রতা হয়ে যাবে না তো? না, কিছু হবে না। তারা দুজনে নিজেদের মুখে জল ছেটায়। সতর্কভাবে কান খাড়া রেখেছিল। বেন যখন বোতলে জল ভরছে তখন একটা কণ্ঠ ভেসে আসে। হেই, কি করছো তোমরা? একজন মহিলা বসে আছে সামনের পিউতে। তার পরনে কালো রঙের পোশাক, চুলগুলো এলোমেলো। আপনি কে? মিসেস কার্লেস, আমি ফাদার ক্যালাহানের হাউসকিপার। উনি কোথায়? বেন সূক্ষ্ম কণ্ঠে বলল, চলে গেছেন। উনি কি শহরটাকে ঠিক করার চেষ্টা করছিলেন? হ্যাঁ। আমি জানতাম উনি একজন ভালো মানুষ। লোকেরা বলতো উনি নাকি আগের ফাদারের জায়গা নিতে পারবেন না, কিন্তু উনি তার থেকেও মহান ছিলেন। উনি নিজের চোখের জল মুছে। উনি আর ফিরে আসবেন না, তাই না? আমি জানি না। উনি নিজের মদ খাওয়া নিয়ে বলতেন, কিন্তু উনি ভণ্ডামিতে বিশ্বাস রাখতেন না। উনি বিশ্বাস রাখতেন বাস্তবে। ওরা দুজন কিছু বলল না। শেষবার যখন দেখেছিলে তখন ওনাকে কি শক্তিশালী লাগছিল? মার্ক বলল, হ্যাঁ। আর এখন তোমরা ওনার কাজ এগিয়ে নিয়ে যেতে চাও? হ্যাঁ। তাহলে লেগে পড়ো। তীক্ষ্ণ কণ্ঠে বলে মহিলা বেরিয়ে যান। সন্ধ্যে 6:10 নাগাদ বেন আর মার্ক ফিরে আসে এবার বোর্ডিং হাউসে। সূর্য তখন অস্ত যেতে শুরু করেছে। গাড়ি পার্ক করে বেন তাকায় নিজের ঘরটার দিকে। সেখানে জানলায় পর্দা টাঙানো নেই। ওর টাইপরাইটার, মেনুস্ক্রিপ্ট সব দেখা যাচ্ছে সেখানে। বাড়ির পিছনের দিকের বারান্দাটাও আগের মতোই লাগছে। সেখানে বসে রয়েছে সেই রকিং চেয়ারটা যেখানে সুজান একবার বসেছিল। ওর পাশে বসে থাকা মার্ক নিজের পা দুটো বুকের কাছে জড়ো করে নেয়। তারপর ফিসফিসিয়ে বলে, আমি পারবো না। বেন 2 বোতল পবিত্র জল বের করে আনে। এটা আমাদেরকে করতেই হবে। মার্ক নিজের মাথা নাড়ে। না মার্ক, না, আমি অনেক করেছি। আমি ওর দিকে তাকাতে পারবো না। বেন নিজেকে শান্ত রাখে। এখন তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। মার্ক তাকিয়ে থাকে বোতলগুলোর দিকে। তারপর ধীরে ধীরে একটা তুলে নেয় নিজের হাতে। হাতুড়িটা কোথায়? বেন প্রশ্ন করে। ওটা জিমির কাছে ছিল। তারা বেরিয়ে আসে গাড়ি থেকে এবং এগিয়ে যায় বারান্দার দিকে। ভেতরে বাতাসে মিশেছিল মৃত্যুর গন্ধ। সেলারের দরজাটা খোলা। আমার প্রচণ্ড ভয় করছে, বলল মা। সেটা হওয়াই স্বাভাবিক। ফ্ল্যাশলাইটটা কোথায়? সেলারে। আমি ফেলে এসেছি তখন। ঠিক আছে। তারা দুজনে সিঁড়ির মুখে এসে দাঁড়ায়। তাকায় নিচের দিকে। আমার পিছন পিছন এসো। বেনের মাথায় একটা পরিষ্কার চিন্তা ঘুরঘুর করছিল। আমি মারা যাব। তার মধ্যে কোনো ভয় নেই। রেলিং ধরে নামার সময় বেন দেখল তার হাত দুটো জলজল করছে। তাতে তেমন অবাক হলো না সে। তার কাছে গুরুত্বপূর্ণ মানুষগুলো আর নেই, সুজান, ম্যাট, জিমি। নিচে নেমে সে মার্ককে সাহায্য করে নিচে নামতেই মার্কের চোখে জিনিসটা পড়ে এবং সাথে সাথে মুখ সরিয়ে নেয়। আমি ওটা দেখতে পারবো না। কোনো অসুবিধা নেই। বেন দেখে শুনে জিমির দেহটা উল্টে দেয়। তারপর সে জিমির দেহ থেকে 6খানা ছুরি বের করে আনে, চারদিকে রক্ত ছড়িয়ে। বেন সেখানে একটা চাদর খুঁজে পেতে সেটা দিয়ে জিমির দেহটা ঢেকে দেয়। তারপর বন্দুক, ফ্ল্যাশলাইট এবং হাতুড়িটা নিয়ে উঠে দাঁড়ায়। ফ্ল্যাশলাইটটা কাজ করছে। বেন সেই ঘরটা ভালো করে খোঁজে। পুল টেবিলের নিচে, ফার্নেসগুলোর পিছনে কিচ্ছু নেই। কোথায় ও? নিজের ঘড়ির দিকে চোখ দেয় বেন।
6:23। সূর্যাস্ত হতে আর বেশি দেরি নেই। ওইখানে। আঙুল দিয়ে ইশারা করে মার্ক। বেন আলো ফেলে সেদিকে। দেওয়ালের কাছে একটা ড্রেসার রাখা। ওটার পিছনে দেখো, বলল মার্ক। ওরা দুজনেই ওটা সরানোর চেষ্টা করে, কিন্তু প্রচন্ড ভারী ছিল সেটা। এটা আমার পক্ষে অত্যন্ত ভারী। এটাকে ধাক্কা মেরে ফেলতে হবে। তারপর দুজনে ধার বরাবর ধাক্কা দেয় সেটাকে, এবং শব্দ করে সেটা এসে পড়ে মেঝেতে। কাঁচের বাসন ভাঙার শব্দ হয়। আমি জানতাম। ওটার পিছনে ছোট একটা দরজা, যেখানে তালা লাগানো। বেন হাতুড়িটা দিয়ে সজোরে আঘাত করে তালায়, কিন্তু সেটা ভাঙল না। ফাক! তারপর ও চোখ যায় দেওয়ালের এক জায়গায় একটা কুঠুরি রাখা আছে। বেন ওটার রাবারের অংশটা খুলে সেটাই খানিকটা পবিত্র জল ছিটিয়ে দেয়। এটা করার সাথে সাথে জল জল করে ওঠে কুঠুরিটা। বেন সেই কুঠারির জল জল করা অংশটা নিজের কপালে ঠেকায়। নিজেকে শক্তিশালী মনে হয় তার। এবার যেন কাজ করুক। কুঠারিটা তুলে দরজার উপর নামিয়ে আনে বেন। দরজার কাঠ ভাঙতে শুরু করেছে। সে আবার আঘাত করে, এবং আবার। প্রতিবার আঘাতের জোর আরো বাড়ছে। শেষমেশ হাল ছেড়ে দিতে বাধ্য হয় দরজাটা। মার্ক শুধু মুগ্ধ হয়ে দৃশ্যটা দেখছিল। কুঠারির ঔজ্জ্বল্য আরো বেড়েছে। বেনকে দেখে মনে হচ্ছে তাকে এখন আর কেউ আটকাতে পারবে না। ছোট দরজাটা ভেঙে গেছে। বেন তাকায় মার্কের দিকে, একটা হাত বাড়িয়ে দেয় তার দিকে। মার্ক একটু দ্বিধা করে শেষে ধরে ফেলে বেনের হাত। দুজনেই এখন প্রস্তুত। রুট সেলারটা অনেকটা ছোট, পুরনো ক্রেট, বোতল এবং আলুর বস্তায় ভর্তি। কিন্তু সেখানে মৃতদেহ পড়ে রয়েছে, যাদের বেন চেনে। এভা, ক্রেগ, মেবেল, জন, ভিনি এবং গ্রোভার। ঘরের শেষ প্রান্তে বার্লোর কফিনটা পড়ে। বেন নিজের ঘড়ি দেখে, 6:40। ওটা আমাদের সরাতে হবে, যেখানে জিমি আছে সেখানে অবধি। মার্ক তাকায় কফিনটার দিকে। ওটার ওজন নিশ্চয়ই অনেক। আমরা পারবো। বেন কফিনের একটা অংশ ধরে। সেটা ছিল ঠান্ডা এবং মসৃণ, তবে অদ্ভুতভাবে হালকা লাগছিল সেটাকে। মার্ক অন্য প্রান্তটা তুলে ধরে। আমার মনে হচ্ছে এটাকে আমি এক আঙুলে তুলে দিতে পারবো। হতে পারে, কিন্তু তাড়াতাড়ি। তারা কফিনটাকে বাইরে নিয়ে আসে এবং জিমির দেহের পাশে রেখে দেয়। ওকে আমরা পেয়েছি জিমি। জিমিকে উদ্দেশ্য করে বলল বেন। অবশেষে আমরা ওকে পেয়েছি। 6:45। বাইরের আলো আরো কমে এসেছে। এবার মার্ক জানতে চায়। বেন মাথা নাড়ে। হ্যাঁ। তারা দুজনে হাত লাগায় তালাগুলোয়। সেগুলো ভেঙে ঢাকনিটা খুলে ফেলে। ভিতরে শুয়ে আছে বার্লো, কম বয়সী, শক্তিশালী, জলজল করছে। তার লাল চোখ জোড়ার দিকে তাকায় মার্ক। ওর চোখের দিকে তাকাবে না। বাধা দেবার চেষ্টা করে বেন, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। মার্কের মুখ ভাবলেশীন হয়ে উঠেছে। সে তেড়ে আসে বেনের দিকে। ওর কোট পকেট থেকে বন্দুকটা ছিনিয়ে নেয় এবং গুলি করে। একটুর জন্য বেঁচে যায় বেন। সময় নষ্ট না করে সজোরে ঘুষি চালায় ও। মার্ক উল্টে পড়ে মেঝেতে। বার্লো এখন তাকিয়েছে বেনের দিকে। হাসছে সে। বেনের মনে হচ্ছিল শয়তান ভর করেছে তার শরীরে। মার্ক গঙিয়ে ওঠে। মা! তার আবার হুঁশ ফিরছে। 6:51। কাঠের স্টেকটা হাতে তুলে ধরে বেন। হাতুড়িটা কোথায় সে জানে না। এদিক ওদিক চোখ ফেরাতে সেটা চোখে পড়ে দরজার কাছে পড়ে আছে। বেন ছুটে যায় সেটা নিতে। 6:55। দিনের শেষ আলো ফুরিয়ে এসেছে। বার্লো এবার হাসতে শুরু করেছে। বেন তড়িৎ বেগে হাতে তুলে ধরে কাঠের টুকরোটা এবং বজ্র গতিতে নামিয়ে আনে বার্লোর বুকের উপর। চেঁচিয়ে ওঠে বার্লো। হাত পা ছুটতে শুরু করেছে সে। বেন হাতুড়ি দিয়ে বাড়ি মারতে থাকে কাঠের উপর। তার চোখে মুখে একের পর এক আঁচড় দিয়ে চলেছে বার্লো, কিন্তু সেদিকে বেনের কোনো ভ্রুক্ষেপ নেই। সে হাতুড়ির বাড়ি মেরে চলেছে। বার্লোর দেহে এবার পরিবর্তন আসতে শুরু করেছে। চামড়ার রং পাল্টে যাচ্ছে হলুদ বর্ণে। চুলগুলো খসে পড়তে শুরু করেছে। চামড়া ঝরতে শুরু করেছে দেহ থেকে। ধীরে ধীরে সব ঝরতে ঝরতে একসময় শুধু পড়ে থাকে হাড়গুলো, এবং তারপর সেটাও মিলিয়ে যায় বাতাসে।
আচমকা এক দমকা ঠান্ডা বাতাস কাঁপিয়ে তোলে ঘরটাকে। বাড়ির প্রতিটা জানলার কাঁচ ঝনঝন শব্দ করে ভেঙে যায়। মার্ক চিৎকার করে ওঠে। বেন দ্রুত তার কাছে চলে যায়। আমাদের কাছে পবিত্র জল আছে, ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু মার্ক যেন মোহের মধ্যে ছিল। বেন ওকে ধরে এগিয়ে চলে বেরোনোর পথের দিকে। তারপর একবার সে ফিরে তাকায় পিছনে। মৃতদেহগুলো এখন উঠে দাঁড়িয়েছে সবকটা। তাদের চোখে প্রাণের চিহ্ন নেই। তুই প্রভুকে মেরে ফেলেছিস? শীতল কণ্ঠে বলল এভা। আমাদের প্রভু। আমি আবার ফিরে আসব, এবার তোদের সব কটার জন্যে। মার্ককে উপরে তুলে সেও উঠে আসে। তারপর শেষবারের মতো সে তাকায় নিচে সেলারের দিকে। বার্লোর কফিনের কাছে সবকটা দেহ এখন জড়ো হয়ে দাঁড়িয়েছে। বেন দেখল মার্ক তার পাশে নেই। সে ছুটে যায় বাইরে এবং দেখে মার্ক বারান্দায় মুখ থুবড়ে পড়ে রয়েছে। বেন শুধু নিজেকে বোঝানোর চেষ্টা করে যে মার্ক হয়তো জ্ঞান হারিয়েছে, আর কিছুই নয়। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গিয়েছে। বেন ওকে তুলে ধরে এবং গাড়ি পর্যন্ত নিয়ে যায়। তারপর নিজে ড্রাইভার সিটে বসে গাড়ি চালিয়ে দেয়। রেল রোড ধরে এগোনোর সময় আসল পরিস্থিতিটা আঘাত করে তাকে। প্রাণ খুলে চিৎকার করতে ইচ্ছা হচ্ছিল ওর, কিন্তু আটকে রাখে নিজেকে। মৃতরা সব বাইরে রাস্তায় হাঁটাচলা করছে। কপালে ব্যথা অনুভব হয় বেনের, কানে যেন তালা বাজছে। সে দ্রুত মোড় নেয় জয়েন্টার এভিনিউয়ের দিকে এবং বেরিয়ে চলে সালেম স্লট থেকে। গাড়ির ইঞ্জিনের শব্দে মার্কের ধীরে ধীরে হুঁশ ফেরে। সে তাকায় জানলা দিয়ে বাইরে। সাথে সাথে আতঙ্ক এসে জমা বাঁধে ওর মনে। এখন অন্ধকার, গাছগুলো ঠিক করে দেখা যাচ্ছে না। আশেপাশের গাড়ি আলো জ্বালিয়ে বেরিয়ে যাচ্ছে ওদের পাশ দিয়ে। তার হাত আপনা থেকে নিজের গলার দিকে চলে যায় ক্রসটা ধরার জন্যে। চিন্তা নেই, আমরা এখন শহরের বাইরে, সেটা এখন 20 মাইল পিছনে। মার্ক ঝট করে জানলা দিয়ে পিছনে তাকায়। তারপর জানলার কাঁচ আর দরজাটা ভালো করে বন্ধ করে দেয়, শুধু আশা করে যেন এই শান্তি চিরস্থায়ী হোক। আর আতঙ্ক সে চায় না। মার্ক নিজের চোখ বন্ধ করে। মার্কের মনে হলো কিছু না বলাই ভালো। মার্ক, তুমি ঠিক আছো? কণ্ঠটা যেন বহু দূর থেকে ভেসে এলো। বেন ওদের দুজনের জন্য একটা মোটেল ভাড়া নেয়। নাম লেখে বেন, কোরি এবং তার ছেলে। মার্ক ঢুকে যায় ঘরে। নিজের গলার ক্রসটা হাতের মধ্যে লুকিয়ে রেখেছে সে। যতক্ষণ না বেন ঘরের দরজাটা বন্ধ করে ততক্ষণ সে ওটা চেপে ধরেছিল। তারপর সেটা দরজার হাতলে ঝুলিয়ে দেয়। বেন খানিকক্ষণ বসে টিভি দেখে। খবরে আফ্রিকার 2 দেশের যুদ্ধ নিয়ে কথা বলছে। আবহাওয়ার খবরে বলল বৃষ্টি হবে, তার সাথে একটু বরফও পড়তে পারে মেইনের উত্তর দিকে। সালেম স্লট শহর এখন অন্ধকার এবং নিস্তব্ধ, যেখানে রাস্তায় রাস্তায় শুধু ভ্যাম্পায়ার ঘুরে বেড়াচ্ছে। লরেন্স ক্রকেট রয়্যাল স্নোকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু রয়্যাল যখন সেখানে এসে পৌঁছায় তখন লরেন্স এবং তার স্ত্রী আক্রমণ করে তার উপর। গ্লেনিস মেবেল ওয়ার্ডকে ফোন করেছিল, তার নাকি ভয় করছে একা থাকতে। মেবেল যখন তার বাড়ি যান দেখেন গ্লেনিস দাঁড়িয়ে আছে দরজার ওপাশে, নগ্ন শরীরে, হাসছে সে। মুখের কোণ দিয়ে তীক্ষ্ণ দাঁতগুলো দেখা যাচ্ছে। মেবেল শুধু একবার চিৎকার করার সুযোগ পান, তারপর সব শান্ত। পথচারীরা যখন শহরের পাশ দিয়ে যাচ্ছিল দেখে ভাবে হয়তো শহরটা ঘুমাচ্ছে, কিন্তু আসল রহস্যটা তারা জানতো না। সবকিছুর মধ্যে পাহাড়ের উঁচুতে শুধু দাঁড়িয়ে রয়েছে মাস্টান হাউস। পরের দিন সকালে বেন ভোর ভোর নাগাদ সালেম স্লটে যায়। মার্ক তখন মোটেলেই ছিল। শহরে কোথাও কোনো শব্দ ছিল না। আকাশ মেঘাচ্ছন্ন এবং রাস্তায় একটা লোকও নেই। স্পেন্সার খোলা ছিল, তবে এক্সেলেন্ট ক্যাফেটা বন্ধ, তার পর্দাগুলো দেওয়া। বেন তারপর যায় এভার বাড়িতে। ভিতরটা ওরা যেমন ছেড়ে এসেছিল ঠিক তেমনই পড়ে। সে নিজের ম্যানুস্ক্রিপ্টটা নিয়ে কাগজগুলো পুড়িয়ে দেয় এবং জানলাগুলো খুলে দেয় ধোয়া বেরোনোর জন্যে। বেনের চোখ তারপর যায় আয়নার দিকে। সেখানে দেখা যাচ্ছে একটা ফ্যাকাশে ক্ষুধার্ত মুখ।
সেটা দেখা মাত্র টেবিলে পড়ে থাকা পুরনো পেপার ওয়েটটা ছুঁড়ে মারে আয়নার দিকে। ঝনঝন শব্দ করে সেটা ভেঙে যায়। সেটার দিকে না তাকিয়ে বেন বেরিয়ে যায় ঘর থেকে। বেন চলে যায় সেলারে জিমির দেহটা আনতে। আগের রাতে সেটা যেখানে রাখা ছিল ওখানেই আছে। কফিনটাও পড়ে সেখানে। সেটা প্রায় খালি, শুধু একটা জিনিস ছাড়া, সেই কাঠের টুকরোটা। এবং সেই সাথে আরো কিছু রয়েছে। বেনের মনে হলো ওর পেটটা গলিয়ে উঠছে আবার। একটা দাঁত, বার্লোর দাঁত, এইটুকুই অবশিষ্টাংশ রয়েছে তার। বেন ঝুঁকে পড়ে সেটা তুলে নেয়। মনটা বিতৃষ্ণায় ভরে যাচ্ছিল। সে ওটা ছুঁড়ে মারে মেঝেতে। ঈশ্বর, ফিসফিস করে সে। নিজের হাত ছেড়ে নেয়। হে ঈশ্বর, দয়া করুন, এটাই যেন এর শেষ হয়, এখানেই যেন এর সমাপ্তি ঘটে। কোনোভাবে বেন জিমির দেহটা তুলে নিয়ে আসতে সক্ষম হয়। দেহটা এখনো চাদরে ঢাকা। সেটাকে জিমির গাড়িতে এনে তোলে এবং গাড়ি চালিয়ে চলে আসে পেট্রিদের বাড়ি। কোদালার বেলচাটা গাড়ির পিছনের সিটে পড়ে। পেট্রিদের বাড়ির পিছন দিকে বেন সকালের বেশিরভাগ সময়টা কাটালো একটা বড় দেখে গর্ত খোঁড়ায়। সেখানে জিমি আর পেট্রিদের দেহগুলো চাদর দিয়ে মুড়ে শুইয়ে দেয়। 2:30 নাগাদ কবরটা ভরা আরম্ভ করে সে। দ্রুত হাত চলতে শুরু করে তার। কাজের সাথে সাথে আলো কমতে শুরু করে দিয়েছে। ঘাম ঝরছে সারা শরীর বেয়ে। বিকেল 4টের মধ্যে গর্ত ভরাট করার কাজ শেষ হয়। তারপর সে কোদাল বেলচা গাড়িতে তুলে বেরিয়ে পড়ে। এক্সিলেন্ট ক্যাফের সামনে এসে গাড়ি দাঁড় করায় বেন। চাবিটা গাড়িতেই রেখে যায়। সেখানে নেমে খানিকক্ষণ এদিক ওদিক তাকায় সে। বাড়িটা খালি। দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছিল। সেটা এখনো ঝিরঝিরভাবে পড়ে চলেছে। সেই ছোট্ট পার্কটা যেখানে ওর প্রথম সুজানের সাথে দেখা হয়েছিল, সেটাও আজ খালি। মিউনিসিপ্যাল বিল্ডিংয়ের দরজা বন্ধ করা। ল্যারি ক্রকেটের অফিসটাও আজ বন্ধ। শুধুমাত্র বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। বেন হেঁটে এগিয়ে চলে রেল রোড স্ট্রিটের দিকে। খালি রাস্তায় তার পায়ের শব্দ প্রতিধ্বনি তুলছে। এবার বাড়ির কাছে এসে পৌঁছে সে তার গাড়ির কাছে এসে থামে। শেষবার তাকায় সেটার দিকে। শহরটা আজ মৃত। এখন বেন সেটা নিশ্চিতভাবে জানে। চোখ দিয়ে জল ঝরতে শুরু করেছে ওর। সে তখনও কাঁদছিল যখন একটা সাইনবোর্ড পার হয় সে। সেখানে লেখা, আপনি যখন পেরিয়ে চলেছে জেরুজালেম স্লট, ছোট্ট সুন্দর একটি শহর, আবার ফিরে আসবে। গাড়ি চালিয়ে এগিয়ে যাওয়ার সময় দূরে দাঁড়িয়ে থাকা মাস্টান হাউসটা ধীরে ধীরে চলে যায় গাছের আড়ালে। বেন এগিয়ে চলেছে দক্ষিণ দিকে, মার্কের কাছে, তার নতুন জীবনের দিকে। শেষ হলো স্টিফেন কিং রচিত সালেম স্লট উপন্যাসের অন্তিম পর্ব। আশা করি আপনারা পুরো গল্পটা উপভোগ করেছেন। কেমন লাগলো জানাতে পারেন নিচে কমেন্টে। শীঘ্রই ফিরে আসব নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।